শিক্ষার্থী বন্ধুরা সকলেই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি সাইফুল ইসলাম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ কোর্স, যাকে আমরা ডিগ্রিও বলে থাকি, শ্রেণীতে পড়ো এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর বা মাস্টার্স শ্রেণীতে পড়ো, তোমাদের উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই আল মাহমুদের সোনালী কাবিন পাঠ হিসাবে অন্তর্ভুক্ত। সেজন্য আজকের ক্লাসটি তোমাদের উভয় শ্রেণীর শিক্ষার্থীর জন্যই কাজে দেবে। আমি আজকে আলোচনা করব স্নাতক পাশ কোর্সের সিলেবাসে থাকা সোনালী কাবিন 5 কবিতাটি। কবিতাটি আলোচনার আগে একটি বিষয় তোমাদেরকে বলে নিচ্ছি। শিল্প, সাহিত্য, সংস্কৃতির সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আসলেই চলে না। নানা পাঠক নানাভাবে এগুলোর ব্যাখ্যা দিয়ে থাকেন। এখানেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোর সার্থকতা। বিশেষ করে কবিতার তো ব্যাখ্যা দেওয়া চলেই না অনেক সময়, কারণ কবিতার মধ্যে এক ধরনের আড়াল থাকে, অস্পষ্টতা থাকে। হ্যাঁ, এই আড়াল, এই অস্পষ্টতা, এই রহস্যময়তা গুলো কবিগণ জীবন থেকেই নিয়ে থাকেন। এর কারণ জীবন, প্রকৃতি, মানুষের মন, মানুষের জীবন এগুলো রহস্যে ঘেরা। এগুলোর মধ্যে নানা আড়াল আছে, অস্পষ্টতা আছে, মায়া আছে, ধোঁয়াশা আছে। সেজন্য কবিগণ এগুলো যেমন উপলব্ধি করে থাকেন, ঠিক জীবনের এরকম নানা রূপকে আবার কবিতায় নিয়ে আসেন। সেজন্য কবিতার সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা না দিতে পারলেও কবিতা যখন পড়ি আমরা সেই রহস্যে আচ্ছন্ন হয়ে থাকি, সেই মায়ায় আক্রান্ত হয়ে থাকি। আমাদের ভালো লাগে, আমাদের কবিতার ঘোর ভালো লাগে। আল মাহমুদের সোনালী কাবিনের প্রতিটা কবিতার মধ্যেই এরকম ঘোর আছে, অদ্ভুত মাদকতা আছে। ভালো লাগা বোধ তোমাদের কাজ করবে কবিতা পড়া মাত্রই। তাহলে আমরা কবিতা বুঝি না বুঝি চেষ্টা করব কবিতা বারবার পড়তেই আমরা কবিতার সাথে সাথে জীবনেরও সাথে আমরা মিশে যেতে পারবো, এক ধরনের ভালো লাগা কাজ করবে। আল মাহমুদের খুবই বিখ্যাত কবিতা সোনালী কাবিন। সোনালী কাবিন কাব্যগ্রন্থ, কালের কলস এবং লোকলোকান্তর, এই 3টি কাব্যগ্রন্থ আল মাহমুদকে খ্যাতি এনে দিয়েছেন। এটা শুধু বাংলাদেশের কবিতার ক্ষেত্রে না, গোটা বাংলা সাহিত্যেরই কবিতার ক্ষেত্রে আল মাহমুদ উজ্জ্বলতর একটি নাম। এর কারণ তার লোকলোকান্তর, সোনালী কাবিন এবং কালের কলস কাব্যগ্রন্থের জন্য। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কবিতার ইতিহাসে আল মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। তার গুরুত্ব এই জন্যই তিনি তার কবিতায়, বিশেষ করে সোনালী কাবিন কাব্যগ্রন্থের কবিতায় এবং আজকে যে কবিতাটি পড়ব সেই কবিতার মধ্যেও তিনি যে কাজটা করেছেন, তিনি তার স্বাতন্ত্র্য খুঁজেছেন, তিনি নিজেকে খুঁজেছেন। এই যে তার নিজেকে খোঁজা মানে একদমই কবির নিজের ভেতরকে খোঁজা, কবির পরিবার খোঁজা, সমাজ খোঁজা, জাতি খোঁজা। তিনি যে দেশে বাস করেন সেই দেশের প্রকৃতিকে খোঁজা, গোটা বিশ্বকেই তিনি খুঁজেছেন কবিতায়। গোটা বিশ্বের মধ্যে তিনি নিজেকে স্থাপন করতে চান, প্রকৃতির মধ্যে নিজেকে আবিষ্কার করতে চান। হ্যাঁ, নিজেকে খোঁজার এই কেন্দ্রবিন্দু হলো আমাদের এই বাংলা অঞ্চল, এই বাংলাদেশ। নিজের ঐতিহ্যের, ইতিহাসের যে অনুসন্ধান করেছেন সেটারও কেন্দ্রবিন্দু এই বাংলাদেশ
বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অতীত ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের অতীত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির নানা রূপ, এই অঞ্চলের প্রকৃতি, এসবের মাঝখানে তিনি নিজেকে খুঁজেছেন, এই অঞ্চলের মানুষকে অনুসন্ধান করেছেন, মানুষের প্রেমকে, যৌনতাকে, কামকে, নিষ্কামতাকে, সকল কিছুকেই তিনি অনুসন্ধান করেছেন। কবিরা তাই মূলত করে থাকেন। কবিরা নিজেকে আবিষ্কার করেন সামগ্রিকভাবে। আল মাহমুদ সোনালী কাবিনের এই কবিতায় যেটা করেছেন, নিজেকে অনেক কিছুর সাথে সংযুক্ত করেছেন। সেটা আমাদের জাতিসত্তার সাথে, সেটা আমাদের প্রকৃতির সাথে, আমাদের প্রেম, কাম ও ভালোবাসার সাথে, আমাদের যে প্রাচীন মধ্যযুগের ইতিহাস ঐতিহ্যের নানা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, পৌরাণিক চরিত্র, দেশীয় চরিত্র, আমাদের লোকসংস্কৃতির নানা চরিত্রের মধ্যে তিনি নিজেকে আবিষ্কার করেছেন। আর এই যে সব কিছুর মধ্যেই নিজেকে আবিষ্কার করার যে প্রবণতাটা, এইটা যখন তিনি অনেক সুন্দরভাবে করেন, অল্প কিছু কথার মধ্য দিয়ে কবিতায় করেন, সেটা হয়ে ওঠে খুবই নান্দনিক এক অনুসন্ধান। আর এরকম অনুসন্ধানই আল মাহমুদকে অমর করে তুলেছে। সোনালী কাবিন, এখানকার প্রতিটি কবিতাই, আজকে আমরা সোনালী কাবিনের যে কবিতাটি পড়ব, এটি একটি চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা মানে এর 14টি পংক্তি বা লাইন রয়েছে। শুধু 14 লাইনই নয়, এর বিশেষ গঠন রয়েছে, সেগুলো আজকের আলোচ্য বিষয় নয়। আমি এতক্ষণ যে কথাগুলো যেভাবে বলেছি, কবিতা বোঝা না বোঝা, অথবা কবি যে তার কবিতার মধ্যে নিজেকে, নিজের প্রকৃতিকে খুঁজেন, এগুলো এখন এই যে আমরা কবিতাটি পড়ব, তোমরা শোনা মাত্রই আমার আগেকার ব্যাখ্যার সাথে মিলিয়ে নিতে পারবে। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, গলায় গুঞ্জার মালা পরো বালা, প্রাণের সবরি। আমার ঘরের পাশে কার্পাসের ফল ফেটেছে কিনা কবি জানতে চান। বালা মানে হলো কন্যা বা নারী। তিনি এখানে আহ্বান জানাচ্ছেন এই উত্তম পুরুষে নিজে উপস্থিত থেকে। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, গলায় গুঞ্জার মালা পরো বালা। গুঞ্জা এক ধরনের ফুল, এই ফুলের মালা কবি তার প্রেমিকাকে পরতে বলছেন। প্রাণের সবরী, তার প্রেমিকাকে, তার আরাধ্যকে সবরী হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তার প্রেমিকা এমন সবরী একটি পৌরাণিক চরিত্র। এই সবরী নামক পৌরাণিক চরিত্রটি রামের রূপে মুগ্ধ হয়ে, গুণে মুগ্ধ হয়ে রামের জন্য সময়ের পর সময়, যুগের পর যুগ অপেক্ষা করেছে। ঠিক তেমনি কবির প্রেমিকাও কবিকে এত ভালোবাসে যে যুগের পর যুগ তার জন্য অপেক্ষা করে। সেই প্রেমিকাকেই তিনি গুঞ্জার মালা পরতে বলেছেন। তারপর বলছেন, কোথায় রেখেছ বলো মহুয়ার মাটির বোতল। মহুয়া একটি ফুলের নাম। এই ফুল দিয়ে এক ধরনের অসাধারণ মদ তৈরি হয়, যে মদ আমাদের আদিবাসীগণ পান করে, অনেকেই পান করে। সেই মহুয়ার মাটির বোতল বা মদের বোতল তার প্রেমিকা কোথায় রেখেছে কবি জানতে চাচ্ছে। নিয়ে এসো চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আচমন করি। এই সুন্দর পরিবেশে, আকাশে চাঁদ, কার্পাসের ফল ফেটেছে, সেরকম একটা অবস্থায় প্রেমিকাকে কবি মদ নিয়ে আসতে বলছেন চাঁদের নিচে বসে। এখানে মদকে আমরা সরাসরি ধরতে পারি, অথবা এই মদ হলো প্রেমিক প্রেমিকার মধ্যে আকর্ষণের প্রতীক। আরও
একে অপরের মধ্যে গভীরভাবে, গভীর মায়ায়, গভীর আবেগে মিলিত হওয়ারও একটি মাধ্যম হলো এই মহুয়ার মদ, যেটা চাঁদের রহস্যময় আলোর নিচে পান করে তারা আচমন মানে আনন্দ করতে চাচ্ছে অথবা আরও শুদ্ধ হতে চাচ্ছে, একে অপরের সাথে লীন হতে চাচ্ছে। তারপরের পংক্তিতে দেখতে পাচ্ছি, ব্যাধের আদিম সাজে কে বলে যে তোমাকে চিনব না, নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে। ব্যাধ হলো শিকারী, এই শিকারীর আদিম সাজে মানে তিনি যেন শিকারী হয়ে এসেছেন কবি, আজ তিনি কিছু শিকার করবেন। আবার নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে, এখানেও তিনি আমাদের ঐতিহ্য খুঁজেছেন। আমরা যে জনগোষ্ঠীর উত্তরসূরি তাদেরকে অস্ট্রিক বলা হয়, এদেরই অপর নাম নিষাদ। এরা একসময় শিকারী ছিল। এই নিষাদ কি কোনোদিন পক্ষিণী বা তিনি যে পশু পাখি শিকার করে তার ঘর কখনো ভুল করে না। শিকারী যেমন তার শিকারীকে চিনতে ভুল করে না, শিকারী যেমন তার শিকার পশু পাখি চিনতে ভুল করে না, কবিও তেমনি খুবই দক্ষ, মোহিত, তিনি খুবই পাগল প্রেমিক, প্রেমে কামে মত্ত প্রেমিক, তিনি তার প্রেমিকাকে চিনতে ভুল করবেন না। প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা, একই জাদু আছে যেন কবিদের আত্মার ভেতরে। এখানে আমাদের ইতিহাস ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ খনা, যার অনেক বচন রয়েছে কৃষিকাজের সাথে সম্পর্কিত। কৃষিকাজের অনেক রহস্য খনা তার বচনে বলে দিয়েছেন। কবি এখানে বলছেন, এই খনা যে মন্ত্রের মধ্য দিয়ে প্রকৃতির অনেক রহস্য ছদ্মবেশ খুলে দেয়, এই শক্তি প্রতিটা কবির আত্মার ভেতরেই বাস করে। নিসর্গের গ্রন্থ থেকে আশৈশব শিখেছি পড়া। নিসর্গ মানে প্রকৃতির সামগ্রিক একটি যে রূপ, সেগুলো ছোটবেলা থেকে দেখে দেখে কবি শিখেছেন, প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল। আমাদের আশপাশে যে সবুজ, এই সবুজ হয়ে ওঠে একে অপরের সাথে মিলিত হয়ে, একে অপরের সাথে মিশে গিয়ে। এখানে শুধু প্রেম না, এখানে যৌনতা রয়েছে। ঠিক এই ইঙ্গিতটা মানুষের প্রতিও দিচ্ছেন যে শুধু নিখাদ প্রেম থাকবে, এখানে কোনো কাম থাকবে না, সেটা না। প্রেম এবং কাম একাকারভাবে থাকবে। তিনি সব কিছু মিলিয়েই তিনি, এখানে প্রেম থাকবে, কাম থাকবে, যৌনতা থাকবে, আবেগ থাকবে, মত্ততা থাকবে, সব থাকবে, যা তার অতীতের আগেকার মানুষদেরও ছিল। চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পারেনি ইজিপ্ট গ্রিস সেরাসীন শিল্পীর আঙুল। যে পৃথিবীর সমস্ত লোকালয়, সভ্যতা, ইজিপ্টের সভ্যতা, গ্রিসের সভ্যতা, এগুলো অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই যে মানুষের কাম, মানুষের যে যৌনতা, নারী পুরুষ যে মিলিত হওয়া, নিজের বংশকে রক্ষা করে চলা, প্রকৃতির সাথে ঐক্য স্থাপন করা অথবা প্রকৃতির সাথে বিরোধিতা করা, সব মিলেই আর কি মানুষের জীবন। কালের রেদার টানে সব শিল্প করে থরথর। রেদা, তিনি একজন বিখ্যাত শিল্পী, সেই শিল্পীর উদাহরণও কবি দিচ্ছেন। তার রেদার টানে সর্বশিল্প করে থরথর, যে তার হৃদয় টানে অনেক শিল্পই কেঁপে ওঠে। কষ্টকর তার চেয়ে নয় মে কবির অধর, মানে শিল্পী হৃদয়ের যত শিল্পকর্ম থাক না কেন, তার চেয়ে কষ্টকর কবির অধর বা ঠোঁট নয়, প্রেমিকের অধর বা ঠোঁট নয়, বরং প্রেমিকের ঠোঁট আরও প্রাকৃতিক, আরও মানবিক, তার কাম
আরও যেন অসাধারণ, আরও জীবনের প্রতীক, প্রাণের প্রতীক। এভাবেই কবি আল মাহমুদ সোনালী কাবিনের 5 নম্বর কবিতায় তার নিজের কথা, নিজেকে আবিষ্কারের কথা, প্রকৃতির কথা, প্রেম, কাম, যৌনতার কথা বলেছেন। আমি কিছুটা বলতে চেষ্টা করেছি, আসলে আগেই বলেছি কবিতার ওইভাবে ব্যাখ্যা হয় না। আশা করি তোমাদের ভালো লেগেছে, পড়বে বারবার, তবেই ভালো মতন উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে, সবাই ভালো থেকো।